আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন ধরনের ফরম্যাটিং বা বিভিন্ন ধরনের শেপের ফরম্যাটিং এবং বিভিন্ন অবজেক্টের অ্যালাইনমেন্ট এবং গ্রুপ করা নিয়ে। তো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আমরা প্রথমে একটা অবজেক্ট নিব অথবা আমরা শেপ নিতে পারি। প্রথমে শেপ দিয়ে কাজ করি। ধরেন আমরা হচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এখন এই শেপটা একটু বড় করি। এই শেপের আমরা চাইলে শেপ ফরম্যাটে গিয়ে দেখেন এখানে দুই ধরনের কালার আছে। একটাকে বলে শেপ ফিল কালার, একটাকে বলে শেপ আউটলাইন কালার। ফিল কালার মানে হচ্ছে দেখেন যদি আমাদের কোনো একটা শেপ থাকে, এই যে মাঝের যে কালার, এই কালারকে আমরা বলি হচ্ছে ফিল কালার। আর একটা শেপের যে চারপাশের যে কালার, এই যে এই কালারগুলো, এই চারপাশের যে কালার, এই কালারগুলোর নাম হচ্ছে আউটলাইন কালার। তো আমরা চাইলে এই ফিল কালার এবং আউটলাইন কালার এই দুইটা কালার পরিবর্তন করতে পারবো। তো আমরা দেখি একটু, আমরা শেপটাতে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ফরম্যাটে চলে যাই এবং এখানে ফিল কালারে ক্লিক করে দেখবো এখানে অনেকগুলো কালার আছে। আমরা এখানকার যে কোনো একটা কালার নিয়ে এটাকে ফিল করতে পারবো, যেমন এই কালার, এই কালার, এরকম। জাস্ট এই কালার নিয়ে আমি এই কালারটাকে ফিল কালার করলাম। এখন চারপাশের যে কালার, সেই কালারটাকে বলতেছি আমরা আউটলাইন কালার। তো দেখেন আমরা আউটলাইনে ক্লিক করে এখানে অনেকগুলো কালার সেগুলো নিতে পারি, অথবা নো আউটলাইন, যে না চারপাশে আমি কোনো কালার চাই না, শুধু মাঝখানে কালারটাই থাকবে, তাহলে আমরা নো আউটলাইন করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে কাজটা করি, মোর কালার্স না, আমি এখান থেকে জাস্ট এই কালারটা নিলাম, রেড কালার। এবং আমি চাচ্ছি যে এই রেড কালারটা একটু মোটা করতে, বা আউটলাইন কালারটাকে একটু মোটা করতে, এটা অনেক চিকন দেখাচ্ছে। তো এটার জন্য আমরা আবার যাবো আউটলাইনে এবং এখান থেকে উইডথ, মানে কীরকম মোটা হবে আমরা বলে দিতে পারবো। জাস্ট আমি অনেক মোটা চাচ্ছি, এরকম দেখেন এরকম একটা মোটা বর্ডার চলে আসলো। তো আমরা চাইলে আমরা এই ফিল কালার থেকে একটা নতুন ফিল কালার, এবং দেখেন এটা এই কালার দিই, এবং আউটলাইন কালার থেকে আউটলাইন কালার দিয়ে আমরা কোনো অবজেক্টকে এরকম কালারফুল করতে পারবো। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা নতুন স্লাইড নিয়ে একটা বাংলাদেশের যদি একটা ম্যাপের কথা চিন্তা করি, আমি ইনসার্ট থেকে শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে ধরেন আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটা এত বড়, এবং এইটাকে আমি হচ্ছে একটা গ্রিন কালার দিব। তো আমি ফিল কালার থেকে এই যে গ্রিন কালার, এই যে গ্রিন, ওকে, যদি এটা ওরকম প্রপার বাংলাদেশের মানচিত্রের মতো গ্রিন না, জাস্ট একটা গ্রিন কালার না দিলাম, এবং মাঝখানে একটা বৃত্ত হবে, সেটা হচ্ছে লাল কালারে। তো এখানে একটা আমি সার্কেল নিলাম, নিয়ে মাঝখানে একটা বৃত্ত ড্র করি। যদিও বাংলাদেশের মানচিত্রে একদম মাঝে না বৃত্তটা, একটু অন্য পাশে, একটু পাশে আছে 45 আর হচ্ছে 55। তারপরেও আমি এখানে আঁকাচ্ছি আপাতত। জাস্ট এখান থেকে রেড কালার নিয়ে এরকম একটা আউটলাইন কালার, তো না, আমার রেড কালারটা হবে হচ্ছে ফিল কালার। ফিল কালার করে দিলাম রেড, এবং এটার আউটলাইন কালারও করে দিলাম রেড বা নো আউটলাইন। এই যেটা মানচিত্র ড্র হয়ে গেল বাংলাদেশের। তো এইভাবে আমরা হচ্ছে ফরম্যাটে গিয়ে এরকম কালার পরিবর্তন করতে পারি। এখন ধরেন আমি আবার একটা নতুন স্লাইড নিই, কন্ট্রোল এম এ ক্লিক করে আমি এখানে বেশ কয়েকটা হচ্ছে শেপ নিব। আমি প্রথমে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এরকম, ওকে। এরপর আমি জাস্ট কন্ট্রোল চেপে চেপে কপি করতেছি, 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা শেপ নিলাম। 5টাতে 5 রকমের কালার দিব। ধরেন আমি এইটাতে একটা কালার দিব, এটাতে আমি হচ্ছে এই কালারই থাক। 2-এ আমি এরকম কালারটা কালার দিব। 3-এ আমি ফিল কালার চেঞ্জ করে হচ্ছে লাল কালার। 4-এ আমি ফিল কালার চেঞ্জ করে হচ্ছে হলুদ কালার। এটাকে আমি ফিল কালার চেঞ্জ করে সবুজ কালার। আমি এখানে কয়েকটা কালার দিলাম। এখন এটার ভিতরে আমি একটু লিখতে চাই। ধরেন আমি ডাবল ক্লিক করে জাস্ট এখানে লিখলাম হচ্ছে এ, ডাবল ক্লিক করে লিখলাম বি, ডাবল ক্লিক করে সি, ডাবল ক্লিক করে ডি, ডাবল ক্লিক করে ই। ওকে, এখানে আমি 4টা প্রত্যেকটা শেপের মধ্যে আমি হচ্ছে লিখে ফেললাম। এখন দেখেন আমি এ শেপটা সবার প্রথমে নিয়েছিলাম, যে কারণে দেখেন এ শেপটা সবার নিচে। ওকে, এরপর আমি বি নিয়েছিলাম, বি কিন্তু এর উপরে কিন্তু সি এর নিচে। এইখানে হচ্ছে স্তূপের মতো, যে অবজেক্টকে আমি আগে নিব সে থাকবে সবার নিচে, এরপরে বি, এরপরে সি, সি দেখেন বি এর উপরে, এরপরে ডি, এরপরে ই। তো একটা অবজেক্ট আর একটা অবজেক্টের উপরে থাকে। ঠিক সেমভাবে ধরেন আমি হচ্ছে প্রথমে একটা লেখা নিলাম,
ধরেন আমি একটা টেক্সট বক্স নিলাম, ইনসার্ট টেক্সট বক্স, ধরেন আমি এখানে কিছুটা লিখলাম, আমার নাম লিখলাম। আচ্ছা দেখেন আমার নাম তাহলে কোথায় থাকবে? না, আমার নাম থাকবে সবার উপরে, কারণ আমি নাম নিছি সবার শেষে। দেখেন আমার নামটা সবার উপরে। তো আমাদের কখনো মাঝে মাঝে এমন হতে পারে, একটা শেপ নিছি, ধরেন এই যে মানচিত্রটা যখন আঁকাইলাম, ধরেন আমি কেটে দিই, ধরেন আমি প্রথমেই যে কাজটা করছি ভুল করে, হয়তো আমি প্রথমে সার্কেলটা ড্র করছি। ওকে, সার্কেলটা ড্র করলাম। ওকে, এরপর আমি সার্কেলটাকে রেড কালার করে দিলাম, ফিল কালারে গিয়ে এটাকে করে দিলাম রেড। আচ্ছা এখন ধরেন আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি, তাহলে যেহেতু সার্কেলটা আগে ড্র করছি সে থাকবে নিচে, রেক্ট্যাঙ্গেলটা এটার উপরে চলে গেল। এবং এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিই, ফিল কালারে গিয়ে। এখন তো আমাদের প্রবলেম, আমাদের বৃত্ত পড়ে গেছে হচ্ছে এটা নিচে, এটা এটার উপরে। তো এই প্রবলেম এড়ানোর জন্য আমরা যে কাজটা করব, যেহেতু এটা উপরে আসছে ও নিচে আসছে, তো আমরা এটাকে নিচে দিয়ে দিব। এটাকে নিচে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক এই বাটনে ক্লিক করতে পারি, অথবা আমরা শেপ ফরম্যাট থেকে দেখেন এই পাশে আমাদের বেশ কিছু অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, এই যে অপশনগুলো আমরা এখান থেকেও তাকে ফ্রন্টে বা ব্যাকে দিতে পারি। ওকে, তো আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ব্রিং ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেব। তো এটাকে আমি পিছনে দিলাম, ওটাও সামনে চলে আসলো। ঠিক সেম কাজ এইখানে। তো কে কার উপরে আছে, কে কার নিচে আছে, এইটা বোঝার জন্য একটা সুন্দর ওয়ে আছে এখানে, যে কোন অবজেক্ট কোন অবজেক্টের নিচে, কোন অবজেক্ট কোন অবজেক্টের উপরে, এটা বোঝার জন্য। দেখেন আমরা যদি এই অবস্থায় ধরেন আমরা গেলাম হচ্ছে যে কোনো একটা অবজেক্টে ক্লিক করলাম, একে শেপ ফরম্যাট, এখান থেকে আমাদের একটা অপশন আছে সিলেকশন প্যান। তো সিলেকশন প্যানে যদি ক্লিক করি, এইখানে দেখাচ্ছে আসলে, দেখেন রেক্ট্যাঙ্গেল 1 সে আছে সবার নিচে। এরপর দেখেন ইকে যদি ক্লিক করি, ই হচ্ছে সবার উপরে আছে। এই যে দেখেন এইখানে আমরা দেখতে পারতেছি যে কার অবস্থানটা আসলে কোথায়, যে কে ধরেন উপরে আছে, কে নিচে আছে, এইখানে এটা সুন্দর করে দেখাচ্ছে। রেক্ট্যাঙ্গেল 5 সবার উপরে, 4 3 2 1 এইভাবে আছে। ওকে, আচ্ছা তো আমি যদি চাই যে ই তো সবার উপরে আছে, আমি কে কি করব, ধরেন ই হচ্ছে ডি সি সবার উপরে আছে, আমি এটা আবার একটু সুন্দর করে সাজাই। আমি কে চাচ্ছি যে ডি এর নিচে নিয়ে যেতে, কে ডি এর নিচে নিয়ে যেতে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে কে টেনে ধরে ডি এর নিচে নিয়ে গেলাম, দেখেন ডি এর নিচে চলে গেছে। আবার এটাকে টেনে উপর দিক নিয়ে গেলাম, এইভাবে করা সম্ভব। অথবা কে ক্লিক করে আমরা হচ্ছে যে যেহেতু পিছনে নিয়ে যেতে চাই, তার মানে আমাদের এই যে সেন্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন আছে, ব্যাকওয়ার্ড আর ব্যাক। ব্যাক মানে একদম পিছনে, মানে সবার পিছনে, মানে 5 থেকে সে চলে আসবে একে, আর ব্যাক মানে এটা। আর ব্যাকওয়ার্ড মানে এক ঘর পরে, যে 5টা চলে আসবে 4-এর জায়গায়। তো আমরা যদি দেখেন আমরা ব্যাকে ক্লিক করি, 5 একদম 1-এর নিচে চলে আসবে। দেখেন এই যে 5 একদম 1-এর নিচে চলে আসলো, তার মানে সে এখন সবার নিচে। এটা হচ্ছে ব্যাক। আর যদি আমরা কন্ট্রোল জেড দিই, এটাকে যদি ব্যাকওয়ার্ড করতাম, দেখেন আমরা এটা যদি ব্যাকওয়ার্ড করি, তাহলে 5 আসবে 4-এর নিচে, যে 1 ঘর নিচে। ঠিক সেমভাবে কোনোটাকে যদি 1 ঘর সামনে নিয়ে যেতে চাই, সেই জন্য আমরা ব্রিং ফরওয়ার্ড ব্যবহার করব। আবার কোনো একটা অবজেক্টকে যদি সবার উপরে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা ব্রিং ফ্রন্ট ব্যবহার করব। তো এইভাবে আমরা চাইলে একটা অবজেক্টকে একটা অবজেক্টের নিচে উপরে এইভাবে আমরা নিয়ে যেতে পারি। যেমন এখন ডি এর নিচে আছে, আমি একে চাচ্ছি ডি এর নিচ থেকে উপরে নিয়ে যেতে। তো আমি ফরওয়ার্ডে গেলাম, গিয়ে বলে দিলাম ব্রিং টু ফ্রন্ট, মানে সবার উপরে উঠুক। দেখেন এখন সবার উপরে। তো এরকম একটা অবজেক্টকে একটা অবজেক্টের উপরে বা নিচে আমরা চাইলে সিলেকশন প্যান ব্যবহার করেও এইভাবে ড্র্যাগ করে করে করতে পারবো, অথবা আমরা ব্রিং ফরওয়ার্ড বা ব্রিং ব্যাকওয়ার্ড ব্যবহার করেও আমাদের মতো করে করতে পারবো। এখন ধরেন আমি যদি চাই সিকে আমার স্লাইডে আমাদের রাখবো না, তো সেই ক্ষেত্রে আমি যেটা পারবো, আমি সিকে সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলেই সি হচ্ছে ডিলিট হবে। কিন্তু আমি চাচ্ছি ডিলিট করব না, কিন্তু সে এখানে ভিজুয়ালাইজেশনে থাকবে না। তো এটার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে সিলেকশন প্যানে গিয়ে এই যে সি হচ্ছে রেক্ট্যাঙ্গেল 3, এটার পাশে একটা চোখের মতো বাটন আছে, এই বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন সিটা হাইড হয়ে গেল। আবার যদি আমি এই বাটনে ক্লিক করি, সি আবার চলে আসলো। তো এইভাবে আমরা চাইলে কোনো একটা অবজেক্টকে হাইডও করতে পারবো। তো এখন আমরা দেখব যে এই অবজেক্টগুলোকে আমি কীভাবে সাজাবো। ধরেন আমি চাচ্ছি এই সবগুলোকে এই মিডল বরাবর আমি সুন্দর করে সাজাতে চাই, এবং একটা থেকে আর একটা দূরত্ব একই সমান থাকবে।
তো এইটার জন্য আমি প্রথমে যে কাজটা করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট হলো, অথবা আমি শিফট ধরে ধরে সিলেক্ট করতে পারতাম। 1 2 3 4 5। ওকে, এখান থেকে আমি যাব শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাট থেকে আমি চলে যাব হচ্ছে অ্যালাইনে। দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইন। ওকে, এখানে দেখেন একদম নিচের দিকে লেখা আছে অ্যালাইন টু স্লাইড, যে আমি এদেরকে কাদের সাপেক্ষে সাজাতে চাই, স্লাইডের সাপেক্ষে নাকি অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, মানে এই অবজেক্টের সাপেক্ষে, মানে তারা কি তাদের নিজেদের সাপেক্ষে সাজবে নাকি স্লাইডের সাপেক্ষে। তো আমি চাচ্ছি যে এই পুরো স্লাইডের সাপেক্ষে তাদেরকে আমি সাজাইতে। তো আমি এখানে প্রথমে ক্লিক করব অ্যালাইন টু স্লাইড। ওকে করলাম, আবার আমি চলে যাব অ্যালাইনে। এখন তাদেরকে আগে আমি ভাগ করতে চাই, একটু দূরত্ব দিয়ে দিতে চাই, মানে পাশাপাশি তাদেরকে আমি একটু সরাতে চাই। তো পাশাপাশি হচ্ছে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, আর উপর নিচ যদি আমি সাজাই সেটাকে বলবে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তো এই পাশাপাশি ডিস্ট্রিবিউট হরাইজন্টালি ক্লিক করলাম। দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব একদম সমান, একদম সমান, একটা থেকে আরেকটা দূরত্ব একদম সমান। এখন আমি চাচ্ছি এদেরকে একদম মাঝ বরাবর নিয়ে আসতে। তাহলে আমি অ্যালাইন থেকে যাব, গিয়ে আমি বলে দিব অ্যালাইন মিডল। দেখেন এর একদম মাঝ বরাবর একই দূরত্বে সবাই সেজে গেল। তো এইভাবে আমরা চাইলে এইগুলোকে সুন্দর করে অ্যালাইন করতে পারি। আবার যদি চাই, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে চাচ্ছি যে এদেরকে আমি এরকম সেন্টার বরাবর উপর থেকে নিচ পর্যন্ত সাজাবো। ধরেন এটাকে এরকম আঁকা বাঁকা আছে, এরকম উল্টাপাল্টাভাবে আছে, আমি এদেরকে উপর নিচে এইভাবে সাজাবো, এইভাবে লম্বা লম্বি। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখন আমরা চলে যাব শেপ ফরম্যাট থেকে আবার অ্যালাইনে। এবার আমরা কি করব, ভার্টিক্যালি যে উপর নিচ ক্লিক করলাম। এরপরে চাচ্ছি যে না সবাই এবার সেন্টারে আসুক, এই যে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দেখেন এটা আবার সেন্টারে চলে আসলো। যদি রাইটে দিতাম তাহলে তারা রাইটে চলে যেত, যদি আমি এখান থেকে লেফটে দিতাম তারা লেফটে চলে যেত। এইভাবে আসলে সাজাতে হয়। সে সাপোজ আমি একটা টেক্সট বক্স নিয়ে কিছুটা লিখি, ধরেন আমার নাম লিখলাম। আমি চাচ্ছি আমার এই নামের লেখাটা একদম মাঝখান বরাবর থাকবে। তা আমি তো আসলে বুঝতেছি মাঝখান কোনটা, এভাবে ক্লিক করে। কিন্তু আমি এই অ্যালাইনে যাব প্রথমে। দেখেন এটাকে সিলেক্ট করব, করে হচ্ছে শেপ ফরম্যাট থেকে চলে যাব হচ্ছে অ্যালাইনে, এবং এটাকে আমি একদম মাঝখানে রাখবো বা একদম উপরে রাখবো। তাহলে আমি এটাকে প্রথমে করে দিব হচ্ছে সেন্টার, এরপরে যেহেতু উপরে রাখতে চাই দিব হচ্ছে টপ। দেখেন একদম সেন্টার বরাবর টপে চলে গেল। তো এইভাবে একটা অবজেক্টকে স্লাইডের মাঝখানে সুন্দরভাবে আমরা সাজাতে পারি। ওকে, এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ অপশন শিখব, যার নাম হচ্ছে গ্রুপ করা। ধরেন আমরা আগের একটা স্লাইডে যাই। ধরেন সি আর এ, এই দুইটা একটা আলাদা অবজেক্ট, কিন্তু আমি চাচ্ছি দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে কনভার্ট করতে। তার জন্য আমরা যে অপশনটা ব্যবহার করব তার নাম হচ্ছে গ্রুপ। ধরেন এ কে আমি সি এর সঙ্গে রাখলাম এইভাবে, এ সি। এখন আমি কি করব, প্রথমে সি কে সিলেক্ট করব, এরপরে এ কে, অথবা এ কে সিলেক্ট করব এবং সি কে, দুইটাকে সিলেক্ট করলাম। করার পর শেপ ফরম্যাটে যাব, গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে গ্রুপ। দেখেন এটা দুটো কিন্তু আলাদা আলাদা ছিল। আমি শেপ ফরম্যাটে গিয়ে গ্রুপ, এই গ্রুপ থেকে আমি এই গ্রুপে যদি ক্লিক করি, দেখেন এই দুইটা মিলে একটা অবজেক্টে রূপান্তর হলো। দেখেন এই যে আগে ছিল তারা আলাদা আলাদা, এখন তারা একটা অবজেক্ট। আবার যদি এদের এই গ্রুপটাকে আমি ভাঙতে চাই, তাহলে দুটোকে আবার সিলেক্ট করব, করে শেপ ফরম্যাটে যাব, সেখান থেকে গ্রুপে গিয়ে বলে দিব আনগ্রুপ। ক্লিক করলে দেখেন এটা আবার ভেঙে গেছে। তো এরকম দুইটা অবজেক্টকে বা মাল্টিপল অবজেক্টকে একটা অবজেক্টে কনভার্ট করতে পারি গ্রুপের মাধ্যমে। আমরা শেপ ফরম্যাটে গ্রুপ থেকে গ্রুপ করতে পারি, অথবা তাহলে আমি এই পাঁচটাকেই গ্রুপ করব। এ, এরপর থাকবে হচ্ছে বি, বির পর হচ্ছে সি, সি এর পর ডি, ডি এর পর ই। ধরেন এইগুলোকে আমি সবগুলোকে গ্রুপ করতে, সবগুলোকে আমি সিলেক্ট করবো শিফট ধরে, অথবা এরকম করে ড্র্যাগ করে, করার পর কন্ট্রোল জি, অথবা আমি যদি শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকেও গ্রুপ করতাম, ওই একই কথা, কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়, অথবা ওখান থেকেও গ্রুপ হয়। দেখেন এই পাঁচটা এখন একটা অবজেক্টে কনভার্ট হয়েছে, পাঁচটাকে সুন্দর করে মুভ করা যাচ্ছে। তো এইভাবে আমরা গ্রুপ করতে পারি কোনো একটা অবজেক্টকে। তো আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে হচ্ছে গ্রুপ করতে হয়, কিভাবে হচ্ছে একটা ফিল কালার পরিবর্তন করতে হয়, কীভাবে আউটলাইন কালার পরিবর্তন করতে হয়। এই অপশনগুলো আমরা নেক্সট ক্লাসে বাকি যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে কালার থিওরির মধ্যে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এই টিউটোরিয়ালে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।